যে রাশিয়ার প্রেসিডেন্ট একটি প্রস্তাব দিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তার প্রস্তাবটি হচ্ছে ইউক্রেনের সাথে যুদ্ধ বিরতি সম্পর্কে। এই প্রস্তাবটি কি, যে প্রস্তাবটি দিয়েছেন সেই প্রস্তাবটি যদি ইউক্রেনের সাথে গ্রহণযোগ্য হতেই পারে, এটা নিয়ে রাষ্ট্রসংঘে নিশ্চয়ই আলোচনা হবে। তবে এই প্রস্তাবটি বাংলাদেশের ক্ষেত্রে যদি প্রয়োগ করা হয় তাহলে বাংলাদেশের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু মিটে যাওয়ার এবং খুবই ভালোভাবে, যেরকম ভালোভাবে ভাবা যায় না এমন ভালোভাবেই এবং অবিলম্বে সেটা মিটে যাবে। তাহলে প্রথমে বলি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ঠিক কি বলেছেন, কোন প্রেক্ষিতে বলেছেন সেটা একটু আগেই বললাম, যে ইউক্রেনের সাথে তাদের যুদ্ধবিরতি সম্পর্কে, এবং সেই প্রস্তাবটা তিনি কি বলেছেন এবং কেন বলেছেন সেটা এবার বলি। 3 বছর পার হয়ে যাওয়া রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে আমেরিকার প্রেসিডেন্ট আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ক্ষমতায় বসার আগে থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি কিছুটা সাফল্যও মিলেছে তার, বিশেষ কিছু এলাকায় যেমন এনার্জি সেক্টর, যেমন ব্ল্যাক সি ইত্যাদি জায়গায় অনাক্রমণ চুক্তি পাকা হয়ে গেছে দু দেশের। সেটা এখনো যদিও সেটা স্বাক্ষর হয়নি, কিন্তু ইতিমধ্যে যুদ্ধ বিরতি এই এলাকায় চালু হয়ে গেছে। এই চুক্তির ক্ষেত্র ক্রমশই আরো প্রসারিত হবে এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেমে যাবে এই আশা করাই যায়। কিন্তু এই প্রসঙ্গে গতকাল পুতিন সাহেব, রাশিয়ার প্রেসিডেন্ট, কিছু সমস্যার উল্লেখ করেছেন। এই সমস্যা সাংবিধানিক সমস্যা যেমন, তেমন তার বাস্তব প্রয়োগেরও সমস্যা রয়েছে। গতকাল শুক্রবার 28শে মার্চ এক টেলিভাইজড ভাষণে ভ্লাদিমির পুতিন তিনি যে সমস্যার কথা বলেছেন সেটা এরকম। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার প্রেসিডেন্ট হিসেবে কার্যকালের মেয়াদ 2024-এ শেষ হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পদে তিনি এখন সাংবিধানিক মতে থাকতে পারেন না। তিনি এখন ক্ষমতায় আছেন, যদিও প্রেসিডেন্ট হিসেবেই, সেটা যুদ্ধ পরিস্থিতির জন্য ইউক্রেনে যে সামরিক শাসন বা মার্শাল ল জারি হয়েছে, সেই মার্শাল ল জারি করার প্রেক্ষিতে পুতিন সাহেব প্রেসিডেন্ট হিসেবে আগেও তিনি ছিলেন, তিনি দেশের সামরিক বাহিনীর প্রধান, যেমন প্রেসিডেন্ট থাকেন সব দেশে। সুতরাং তিনি ক্ষমতায় আছেন সেই প্রেসিডেন্ট হিসেবে, কিন্তু তিনি কোনো গণতান্ত্রিক সরকারের নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নেই। তিনি আছেন সামরিক শাসন বা মার্শাল ল জারি করার প্রেক্ষিতে তিনি প্রেসিডেন্ট পদে আছেন। সুতরাং এই মার্শাল ল কখন জারি করা হয়? মার্শাল ল জারি করা হয় যখন সংবিধান বাতিল করে তারপরেই একটি গণতান্ত্রিক দেশে মার্শাল ল জারি করতে হয়। আর জেলেনস্কি আছেন সেই সামরিক শাসনের রাষ্ট্রপতি হিসেবে। এই সরকার সংবিধান সম্মত নয়। সুতরাং জেলেনস্কির অধিকার নেই কোনো চুক্তি স্বাক্ষর করার। এইটাই হচ্ছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য। এই পরিস্থিতিতে তাহলে চুক্তি কিভাবে হবে, কিভাবে হতে পারে? জেলেনস্কির সঙ্গে প্রথমে বলি কেন হলে কি কি অসুবিধা সেটা বলি। এই পরিস্থিতিতে যদি জেলেনস্কির সঙ্গে রাশিয়ার সরকার কোনো চুক্তি করে, সেটা ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার, যদি অন্য কোনো সরকার আসে, সেই সরকার এসে সেই চুক্তিকে মানতে নাও পারে, কিংবা আদালতে এই চুক্তির বিরুদ্ধে যে কেউ চলে যেতে পারে। সেই ক্ষেত্রে চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। এই যদি হয় তাহলে চুক্তিটা পরিণত হবে একটি বাজে কাগজের বান্ডিলে। প্রসঙ্গত ইউক্রেনের এটাও বলেছেন ভ্লাদিমির পুতিন
যে সংবিধানে স্পষ্ট নির্দেশ দেয়া আছে, ইউক্রেনের সংবিধানে, যে সামরিক শাসনের অধীনে দেশে কোনো সাধারণ নির্বাচন হতে পারবে না। অর্থাৎ এখন যেহেতু ইউক্রেনে সামরিক শাসন আছে, তাই সেখানে কোনো নির্বাচন হতে পারবে না, এটা ইউক্রেনের সংবিধানে আছে। সুতরাং যুদ্ধ থামানোর ব্যাপারে আমেরিকার মধ্যস্থতায় যে চুক্তি স্বাক্ষরের কথা চলছে, সেখানে ইউক্রেনের পক্ষে কে সই করবেন? রুশ প্রেসিডেন্ট তার উত্তর দিয়েছেন, তার একটা কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তার একটা পথ বাতলে দিয়েছেন। তার মতে তিনি বলেছেন যে রাষ্ট্রসংঘের ইউএনও, এই রাষ্ট্রসংঘের ব্যবস্থাপনায় ও রাষ্ট্রসংঘের নেতৃত্বে একটি সরকার তৈরি হোক ইউক্রেনে। তারপর একান্তভাবে সেই রাষ্ট্রসংঘের নেতৃত্বে গঠিত সরকার, এটা হবে অস্থায়ী ও অসামরিক সরকার, এবং সেটা একটি সাময়িক সরকার। প্রয়োজনে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলো, রাশিয়া এবং রাশিয়ার যে মিত্র দেশ আছে তাদের নিয়ে এই সরকারের দেখাশোনা করা যেতে পারে। এই সরকার সে কি করবে? সে দেশের পরিস্থিতি শান্ত করবে, যুদ্ধবিরতি থাকবে এবং দেশের পরিস্থিতি শান্ত করে যত শীঘ্র সম্ভব দেশে একটি স্বচ্ছ, পক্ষপাতহীন এবং সবার মিলিত সরকারের একটা নির্বাচনের ব্যবস্থা করবে। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে নির্বাচনের পর, যেভাবে সরকার গঠিত হয়, এবং সেই সরকার যদি যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করে তাহলে ভবিষ্যতে সেই চুক্তি অগ্রাহ্য কেউ করতে পারবে না। এইটা হচ্ছে, তার মানে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, তারা একটি সরকার করবে ইউক্রেনে, কারণ সেখানে সরকারের ক্ষমতা নেই। জেলেনস্কির বর্তমানে তার ম্যান্ডেট নেই কোনো চুক্তি করার। সে এই সরকার যত শীঘ্র সম্ভব ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশন করে সেই ইলেকশনে যারা জয়ী, সরকার গঠনের সম্ভাবনা যাদের থাকবে, সরকার যা গঠন যারা করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে দেবে। ইউক্রেনের এই পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের পরিস্থিতির একটা মৌলিক মিল আছে, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সেটা হলো জেলেনস্কি সরকারের ক্ষমতায় থাকার সাংবিধানিক অধিকার যেমন নেই, তেমনি একইভাবে ইউনূস সরকারেরও সংবিধানগতভাবে বাংলাদেশে শাসন করার ক্ষমতা নেই। জেলেনস্কি সরকার বর্তমানে অসাংবিধানিক, ইউনূস সরকারও বর্তমানে অসাংবিধানিক। আর এখানেই সব সমস্যা তৈরি হয়েছে। পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত ইউনূস সরকারের সঙ্গে কোনো চুক্তি করেনি। ইউনূস সরকারও রাষ্ট্রীয় সফরে আজ অবধি কোনো দেশে যাননি। তিনি গেছেন শুধু চীনে, তাও একটা বোয়াবয়ের একটা শিল্প সম্মেলনে হাইনান প্রদেশে। সেখান থেকে তিনি অবশ্য সরকারিভাবে চীনের সাথে তিনি সরকারিভাবে কথাবার্তা বলেছেন। অর্থাৎ এ পর্যন্ত চীন হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যাদের সাথে এই ইউনূস সরকার সরকারিভাবে কথা বলেছে। তো এই যে কথা, কিন্তু পৃথিবীর আর কোনো দেশের সঙ্গে হয়নি, সেটা আপনাদেরকে আগেই বলেছি। এখন এই সরকারের সঙ্গে কোনো চুক্তি, ধরুন আজকে ইউনূস সরকারের সঙ্গে চীনের কোনো চুক্তি হলো, ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে অন্য কোনো সরকার এসে বলতেই পারে চীনের সঙ্গে ওই চুক্তি বাংলাদেশের স্বার্থ বিরোধী, আমরা ওই চুক্তি মানব না। ঠিক আছে, এখন এই সবগুলো যাতে না হয়, তাহলে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন গত 8 মাস ধরে বাংলাদেশে যে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা বিঘ্নিত প্রচন্ডভাবে, যেভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতিদিন প্রতি মুহূর্তে, তাতে ইউনূস সরকার বুঝে যাচ্ছে সেই সরকার ব্যর্থ, কারণ সেই সরকার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ক্ষমতায় বসেছে। এখন এই উদ্দেশ্য, এইভাবে মানবাধিকার হনন, আইন শৃঙ্খলার
যে এই যে প্রচন্ড দুরবস্থা সে দেশে, এটা আজকে যদি বাংলাদেশে রাষ্ট্রসংঘের একটি নেতৃত্বে একটি সরকার তৈরি হয়, তাহলে তাদের উপরে দায়িত্ব পড়বে এবং তারা কিন্তু কোনো রকম কারোর প্রতি বিশেষ ভালোবাসা দেখিয়ে চলবে না, তারা আইনের শাসন নিয়েই তারা চলবে। সুতরাং রাষ্ট্রসংঘের ইউনূস সরকার যখন এখন বাংলাদেশে যে দ্রুত নির্বাচন হলে একটা সাধারণ সরকার আসবে, মানে সিভিল গভর্নমেন্ট যাকে বলে সেইটা আসবে, কিন্তু ইউনূস সরকার নির্বাচনও করতে চাইছে না, কারণ তাদের স্বার্থ রয়েছে। ইউএনও এলে, তাদের সরকার হলে তাদের এই স্বার্থটা থাকবে না। সুতরাং তারা যত শীঘ্র সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি ঘটিয়ে তারা দেশে একটি স্বচ্ছ নির্বাচন দেবেন, ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন, এবং তারপর সেই নির্বাচনটা গ্যারান্টিড হবে যদি রাষ্ট্রসংঘ নেতৃত্বে এখানে একটা সরকার থাকে। এটা হচ্ছে 1 নম্বর। আর এটা থাকলে কি হবে? দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে, মানবাধিকার রক্ষিত হবে। তারও এইভাবে যেভাবে আজকে প্রচন্ড লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার, সেটা হবে না। আর এই সরকার থাকলে আরো অনেকগুলো সমস্যা কিন্তু হবে না। পৃথিবীর অন্য দেশের সাথেও তাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে কথা বলতে তাদের কোনো অসুবিধা হবে না। আর আরো একটা জিনিস হচ্ছে, রোহিঙ্গাদের জন্য যে অর্থায়ন, যার অভাবে আজকে সেখানে খুবই সমস্যার মধ্যে পড়েছে সরকার, যদি রাষ্ট্রসংঘের সরকার থাকে তাহলে রোহিঙ্গাদের জন্য অর্থায়নেও কোনো অসুবিধা হবে না। এবং সেই সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভারত সহ পৃথিবীর বহু দেশ, ভারত তো থাকবে, আমেরিকাও থাকবে, পৃথিবীর বহু দেশ এই দেশের সঙ্গে তারা থাকবে। এই সরকার, রাষ্ট্রসংঘ যদি এখানে নেতৃত্ব নেয় সরকার গঠনের, তাহলে রাষ্ট্রসংঘ তাদের মতো করে শান্তি, পিস কিপিং ফোর্স, তাদেরকেও এখানে নিয়ে আসতে পারে। পিস কিপিং ফোর্স অন্য দেশ, ভারত পাঠিয়ে দেবে পিস কিপিং ফোর্স, অন্য দেশ পাঠাতে পারে, যে কোনো দেশ পিস কিপিং ফোর্স পাঠাবে। সুতরাং এই যত রকমের সমস্যা আজকে বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন, যে সন্ত্রাসবাদের যে কালো ছায়া যেগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো কিন্তু যেন আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, সেগুলো ছোঁয়ালেই যেমন সব সমস্যা শেষ হয়ে যায়, তেমনি এই সমস্যাও কিন্তু শেষ হয়ে যেতে পারে। তার মানে আমরা পুতিন যেটা ইউক্রেনের পক্ষে বলেছেন, রাষ্ট্রসংঘের নেতৃত্বে একটি সরকার গঠন সাময়িক, অত্যন্ত স্বল্পকালের জন্য থাকবে। আমরা, আমার মনে হয় বাংলাদেশের ব্যাপারে যে মানবাধিকার সংগঠন এবং অন্যান্য সংগঠন যারা কাজ করছেন, বিশেষত আমেরিকায়, নিউ ইয়র্কে যারা কাজ করছেন এই সমস্ত ব্যাপার নিয়ে, মানবাধিকার নিয়ে বাংলাদেশের, তাদেরকে বলবো যে আপনারা দয়া করে আজকে পুতিন সাহেব ইউক্রেনের ব্যাপারে রাষ্ট্রসংঘের নেতৃত্বে সরকার গঠনের যে প্রস্তাব দিয়েছেন, ওই লাইনে আপনারাও রাষ্ট্রসংঘের কাছে লিখুন, রাষ্ট্রসংঘের কাছে লিখুন। আপনি দেখবেন আজকে বাংলাদেশ আজকে যে ভয়ঙ্কর দুর্দশার মধ্যে পড়েছে, সেখান থেকে আবার বলছি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে। সুতরাং যারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, তারা হয়তো তাদের সাথে কে কতটা এগিয়ে আসবে জানি না, কিন্তু তাদেরকেও বলবো এবং বিশেষভাবে মানবাধিকার সংগঠনগুলোকে বলবো, আপনারা রাষ্ট্রসংঘের কাছে এই দাবি করুন যেন বাংলাদেশে এক্ষুনি পিস কিপিং ফোর্স পাঠানো হয় এবং বাংলাদেশে যাতে রাষ্ট্রসংঘের নেতৃত্বে একটি সরকার গঠন করে খুব দ্রুত স্বচ্ছ, পক্ষপাতহীন এবং ইনক্লুসিভ একটা ইলেকশন করে যারা জিতবে, মানুষের সমর্থন যাদের কাছে থাকবে, তাদের হাতে ক্ষমতা তুলে দেবে। সর্বশেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে আমেরিকা ও জাতিসংঘকে ইউক্রেনে চুক্তির ব্যাপারে তার এই আপত্তির কথা জানিয়ে দিয়েছেন এবং দাবি করেছেন জাতিসংঘকে এই ব্যাপারে অবিলম্বে স্পেশাল অধিবেশন ডেকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, নইলে আমেরিকার যে যুদ্ধ বিরতির যে প্রস্তাব, সেই প্রস্তাবে তারা সই করবে না।
আগামী 2-1 মাসের মধ্যে পুতিন ভারত সফরে আসছেন। সে ব্যাপারে গতকাল রাতে কথা হয়েছে রাশিয়া ও ভারতের দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে। তখন জয়শঙ্করও প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা মোহাম্মদ ইউনূস সন্ত্রাসীদের গণহারে মুক্তি দিয়ে ও তাদের মদদ দিয়ে যেভাবে যে ইসলামী সন্ত্রাসকে বাড়িয়ে তুলছেন সেটা বিশ্ব শান্তির পক্ষে বিপজ্জনক অবস্থা তৈরি করেছে। তার জন্যে এই অবস্থা থেকে বাঁচতে ইউনূসকে ক্ষমতা থেকে না সরালে পুরো এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়া বিপদের মধ্যে পড়বে, যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হতে পারে। সুতরাং জেলেনস্কির মতো ডক্টর ইউনূসকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি ভারত করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জয়শঙ্করের সঙ্গে সহমত হয়েছেন এই ব্যাপারে এবং 2-1 দিনের মধ্যেই ভারত রাষ্ট্রসংঘে প্রস্তাব দিচ্ছে ইউনূসকে সরিয়ে তার জায়গায় জাতিসংঘের নেতৃত্বে একটি সরকার গড়ার, যে সরকার হবে অত্যন্ত ক্ষণকালীন, অত্যন্ত আপৎকালীন পরিস্থিতিকে মোকাবিলার জন্য, এবং এই সরকার দেশের পরিস্থিতি সামলাবে, আইন শৃঙ্খলার উন্নতি ঘটাবে, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন করবে এবং আগামী 5-6 মাসের মধ্যে সংসদ নির্বাচনের ব্যবস্থা করে দেশকে আবার গণতান্ত্রিক ব্যবস্থার পথে নিয়ে আসবে। এবং যেসব সংবিধান সংশোধন ইত্যাদি বিভিন্ন যে সংশোধনের কাজ হাতে নিয়েছে ইউনূস সরকার, সেটা দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাজ, যে কাজটা ইউনূস সরকারের এখতিয়ারে পড়ে না। সুতরাং এই অবস্থায় তাকে সরিয়ে দিয়ে জাতিসংঘের নেতৃত্বে নতুন সরকার গঠন হোক এবং এই সরকারে আমেরিকা, রাশিয়া, ইউরোপীয় দেশ এবং প্রয়োজন হলে চীন, ভারত এরা সবাই সেখানটায় থাকতে পারবে, তাদের সবার নজরদারি থাকবে তার উপরে। পুতিনের দেয়া এই যে নতুন ফর্মুলা যেটা তিনি দিয়েছেন ইউক্রেনের ব্যাপারে, যার কথা প্রথমেই বলেছি আমি, সেইটা কাজ করে, কিভাবে কাজ করে দেখা যাক। তবে নিঃসন্দেহে এটা ইউক্রেনে গৃহীত হলে বাংলাদেশেও গৃহীত না হবার কোনো কারণ নেই। এবং এটা হলে পৃথিবীতে যে ক্ষমতার দখল নিয়ে যেভাবে বিভিন্ন ষড়যন্ত্র চলে, যে সমস্ত কাজকর্ম হয়, সেগুলো বন্ধ হবে এবং একটা নতুন দিশা পাবে ভবিষ্যতের পৃথিবী। রাষ্ট্রসংঘ সত্যিকারের বিশ্ব শান্তির পক্ষে যে কাজ করা যার জন্য তার তৈরি, সেই কাজের সে উপযুক্ত হয়ে উঠবে।